প্রদীপের অত্যাচারের শিকার কিছু মানুষের সাক্ষাৎকার নিয়েছিলেন তারা, সেটাই কাল হয়ে দাঁড়ায় সিনহার জীবনে। মারুফ সাহেব, টেকনাফের যে ওসি প্রদীপ মেজর সিনহা হত্যার যে ঘটনাটা, এটি সম্বন্ধে আপনি কি জানেন সেই সম্বন্ধে আমি একটু জানতে চাচ্ছি বা আমরা জানাতে চাচ্ছি, এটা একটু জানান তো আমাদেরকে প্লিজ। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে নতুন সময় সকল অডিয়েন্সকে আরো ধন্যবাদ, সালাম। ঘটনা হচ্ছে চলমান বিষয়। আপনারা জানেন মেজর সিনহা মাত্র 36 বছর বয়সে রিটায়ার করেছে। সে চাকরি জীবনে সে মিশন শেষ করেছে, তারপর তার তো অনেক মেধাবী এবং সে জীবনে অনেক ত্যাগ স্বীকার করে আজকে সেই পর্যায়ে আসছে। আপনারা জানেন বাংলাদেশের সোয়াট টিম এবং এসএসএফ টিমেও ছিল। হ্যাঁ, এটা উনি ছিল। উনি আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এটা দায়িত্ব যে কেউ পায় না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব সবার হাতে হয় না। হ্যাঁ, একদম চৌখস এবং সাহসী হইলেই তখন তাকে তারা বা তাদের পেয়ে থাকে আর কি। শুধু তাই না, অনেক প্রশিক্ষণের ব্যাপার সেবারও রয়েছে। তো যাই হোক, মাত্র 37 বছর বয়সে উনি রিটায়ার করেছেন। রিটায়ার করে একটি ইউটিউব চ্যানেল করেছে, যে চ্যানেলটির নাম হচ্ছে লেটস গো। এই চ্যানেলটি নিয়ে উনি শুরু করেছেন। জি, লেটস গো। উনি এটা নিয়ে চট্টগ্রামে গিয়েছিলেন কিছু প্রামাণ্য চিত্র করবেন, এবং সেটা করতে গিয়ে তিনি ওসি প্রদীপের কুকীর্তি ধরা পড়ে যায় তার ক্যামেরায়। আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশের একমাত্র ওসি যার হাতে 146 জন ক্রস ফায়ার হয়েছে। এটা বাংলাদেশ সৃষ্টিতে আর কোনো ওসির এটা হয়নি। এই ওসি প্রদীপের হাতে 146 জন লোক। কতটা বর্বর ছিল সে, হত্যা হয়েছে। সে শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি, সে এই হত্যা নিয়ে বিজনেস করেছে। আচ্ছা, আপনারা জানেন যে বাংলাদেশের শেষ সীমানা হচ্ছে টেকনাফ, আর উপরে হচ্ছে তেঁতুলিয়া। তো টেকনাফ হচ্ছে বাংলাদেশের একটি গেট, দরজা। এই দরজা দিয়ে বাংলাদেশের সম্পূর্ণ আসা, আদান প্রদান সব হয়। এই টেকনাফে আসলে হওয়া উচিত ছিল অন্যরকম, কিন্তু এই টেকনাফে যারা হয়, যারা যে প্রশাসনিক চাকরি করে, যারা করে, তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এই ওসি যখন টেকনাফে গেল, সে তো দীর্ঘদিন যাবত টেকনাফে আছে। টেকনাফের আনাচে কানাচে কোথায় কি হয় সে সব জানে। 146টা ক্রস ফায়ার সে দিয়েছে এই মাদকের নামে। পছন্দের মতো যাকে খুশি তাকে এই ক্রস ফায়ারগুলি দিয়েই তার আজকে কলিজাটা এত বড় হয়ে গেছে। সেই জন্য সে দেশের একজন কীর্তিমান সন্তানকেও হত্যা করতে তার বুক কাঁপিয়ে। দেখুন, যখন এই মেজর সিনহা তার টিম নিয়ে, তার নিজস্ব গাড়ি নিয়ে, প্রাইভেট কার নিয়ে সে নিজে চালিয়ে যায়, যাওয়ার পর সে তাকে পেয়ে ওই অঞ্চলের ভুক্তভোগীর ভাই, বাবা, মা, বোন সবাই তাকে জড়িয়ে ধরে কান্না করে গোপনে গোপনে বলতে থাকে এই হিস্ট্রিগুলি, ওসির কুকীর্তিগুলো, এই প্রদীপের যত অপকর্মগুলি আছেন সবগুলি তাকে বলতে থাকে। মেজর সিনহাকে যখন বলতে থাকে, তখন মেজর সিনহা সবগুলি ভিডিও ধারণ করে এবং তাদের কথাগুলি সে রেকর্ড করে। এক পর্যায়ে মেজর সিনহা ওই ওসি প্রদীপকে জিজ্ঞাসা করে এবং ফোন দেয় যে আমি আপনার সাথে দেখা করব, আপনার বিরুদ্ধে এই অ্যালিগেশনগুলি রয়েছে। তখন এই প্রদীপ কি বলেছিল, এইসব ইউটিউব আমার কাছে টাইম নেই, আমার কাছে কোনো এসব ধরনের সাংবাদিকের বেল নেই, সে এরকম বলে হুমকি দিতে থাকলো প্রদীপ আমাদের মেজর সিনহাকে, এবং তাকে গ্রাহ্যই করলো না। দেখুন, শুধু তাই না, এই প্রদীপ কিছুদিন আগে ফরিদউদ্দিন নামে কক্সবাজারের একজন সাংবাদিক, তাকে ঢাকা মিরপুর থেকে তুলে নিয়ে যেয়ে তার উপর অমানসিক নির্যাতন করেছে, তার চোখ দুটাকে ড্যামেজ করে ফেলেছে, তাকে হত্যা ছাড়া সব ধরনের নির্যাতন করেছে। কিন্তু যখন তার পক্ষে গণমাধ্যম কর্মীরা জানাজানি হলো, তখন তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এবং তার কলিজা এত বড় হয়ে গেছে যে সে কোনো গণমাধ্যম কর্মীকে সে কোনো রকম রেসপেক্ট তো দূরের কথা, তাদেরকে তক্কাই করতো না, তাদেরকে সে কোনো রকমের কি বলবো, সবসময় ডিনাই করে আসতেছিল সংবাদকর্মীদের। তো একটা পর্যায়ে
যখন সে আর মেজর সিনহাকে সে পারতেছিল না, তাকে কন্ট্রোল করতে পারতেছিল না প্রদীপ বলতেছিল যে আপনি এগুলি বন্ধ করেন, আপনি এসে ভিডিও বন্ধ করে আপনি এখান থেকে ত্যাগ করেন, আপনি এই টেকনাফ ছেড়ে চলে যান, এখানে আপনার আমার এলাকা এখানে চলবে না, আপনার এখানে এই সাংবাদিকতা করার দরকার নেই, আপনি চলে যান। তখন মেজর সিনহা বলছে যে আমি আমার দেশ স্বাধীন দেশ, এখানে আমি কি করব না করবো সেটা আমার বিষয়। যখন এই কথা হওয়ার পর তখন প্রদীপ উত্তেজিত হয়ে পাহাড়ছড়ির আইসি লিয়াকতকে ফোন দিয়ে বলে যে তোমার আমার যত কুকৃতি আছে, আমাদের যত কুকৃতি আছে সব ভিডিও ধারণ করেছে মেজর সিনহা নামের একজন সাবেক অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা এবং তার টিম, তাকে ধরতে হবে, ধরে তাকে কিল করতে হবে। এই কথা কিল করতে হবে সরাসরি যখন একজন সিনিয়র একজন জুনিয়রকে অর্ডার করে, আর তারা তো সমন্বয় করেই সবগুলি করত, লিয়াকত এবং এই প্রদীপ, এরা দুজন পুরা তথাপি টেকনাফ নয় পুরো কক্সবাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো। শুধু কক্সবাজার না, আমার তো মনে হয় তারা পুরো চট্টগ্রামকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো, কারণ তারা যেখানে খুশি সেখানে যেত, নির্দ্বিধায় যে আসামি ধরে নিয়ে আসতো এবং আসামিকে নির্যাতন করত। তো তারা তখন যখন রাত্র তখন 8টা বাজে, সন্ধ্যার কিছু আগ দিয়ে মেজর সিনহা এবং তার সাথে ছিল সিফাত, এই দুজনে একটি পাহাড়ে ওঠে। পাহাড়টির নাম হচ্ছে পাহাড়ছড়া ইউনিয়নের একটি পাহাড়। সেই পাহাড়ের উপর উঠে তারা সন্ধ্যাস্ত বা পাহাড়ের আশপাশের চিত্র তুলে ধরে। যাওয়ার পথে এক মসজিদের ইমামের সাথে তার কথা হয়, তাকে তার সালাম বিনিময় করে এবং তার পরিচয় দেয়, দেওয়ার পর সে চলে যায়। তখন প্রদীপ এবং লিয়াকত তারা অস্থির হয়ে যায় কিভাবে মেজর সিনহাকে পাওয়া যায়। পাওয়ার জন্য তন্ন করে তারা খুঁজে বেড়াচ্ছিল। লিয়াকত 3জন সোর্সকে লাগিয়ে দেয়, এরা হচ্ছে নুরুল আমিন, নিজামুদ্দিন এবং আয়াস। এই তিনজনকে লাগিয়ে দেয়। এই 3জন সোর্স তারা পাহাড়ে তন্ন করে খুঁজতে থাকে তাদের লোকেশন। একটা পর্যায়ে তাদেরকে পেয়ে যাওয়ার পর তারা নিজেরাই মসজিদে ঢুকে মাইকে অ্যানাউন্স করতে থাকে যে পাহাড়ে ডাকাত পড়েছে, আপনারা কে কোথায় আছেন সবাই জড়ো হন। তাদের উদ্দেশ্য ছিল মানুষকে জড়ো করে গণধোলাই দিয়ে হত্যা করা। এটা ছিল ওসি প্রদীপের নির্দেশনা এবং সেই নির্দেশনা অনুযায়ী বাস্তবায়ন করতেছিল ওই 3জন সোর্স। তখন ওই গ্রামবাসীরা সবাই পাহাড়ে জড়ো হতে থাকে। জড়ো হলে যখন একসাথে অনেক জড়ো হয়, উদ্দেশ্য ওই মেজর সিনহাকে হত্যা করবে, তখন ইমাম হুজুর বলেন, না, আপনারা যাকে হত্যা করতে চাচ্ছেন সে তো ডাকাত না, সে হচ্ছে একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা, তার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, তিনি একজন ভালো লোক, জেন্টলম্যান। তখন পাবলিকরা ধীরে ধীরে সবাই চলে আসার পর তখন এখানে যখন ব্যর্থ হলো, যখন এখানে ওসি প্রদীপের কৌশলটা বাস্তবায়ন হলো না, তখন ওসি প্রদীপ লিয়াকতকে ফোন দিয়ে বলে এটা ব্যর্থ হয়েছে, তুমি পুলিশ চেকপোস্টে চলে যাও, পুলিশ চেকপোস্টে ওখানে ব্যবস্থা নাও। এরপর 8টা 25-এ পাহাড় থেকে নেমে তারা গাড়িতে করে শ্যামলাপুর পুলিশ চেকপোস্টের সামনে এসে দাঁড়ানোর পর এসআই রাজীব ও কনস্টেবলের এপিপিএম এর 2 কনস্টেবল তাকে সিলেট দিয়ে সালাম জানিয়ে যাওয়ার অনুমতি দেয়। তখন তারা চলে যাচ্ছে, ঠিক ওই মুহূর্তেই অস্ত্র তাক করে দাঁড়িয়ে থাকে আইসি লিয়াকত। মানে পারমিশন পাওয়ার পরেও অস্ত্র তাক করে দাঁড়িয়ে আছে আইসি লিয়াকত। উদ্দেশ্য তাকে বলে হোল্ড বলার পর এই পাশ থেকে সিফাত হ্যান্ডস আপ বলে বা আত্মসমর্পণ করে সিফাত নেমে আসে। আর আত্মসমর্পণ করতে বলে নেমে আসে, 2 হাত উঁচু করে সিফাত সামনে এগিয়ে আসে। আর ডান পাশ থেকে মেজর সিনহা যখন গাড়ির গেটটা খুলে 2 হাত উঁচা করে নেমে বলতে থাকে কাম ডাউন, শান্ত হও। লিয়াকতকে যখন বলতে থাকে, লিয়াকত কোনো কথা নাই, টাস করে গুলি করে ফেললো। আপনারা হয়তো জানেন, এই আমাদের মেজর সিনহা তিনি যদি গুলি করতেন প্রত্যেক সেকেন্ডে 8টা গুলি করতেন, 8 রাউন্ড গুলি করতে পারেন। সে যদি গুলি করতেন 1 সেকেন্ডে 8
জনকে মেরে ফেলতে পারত। তার এত দক্ষতা ছিল, এত দক্ষতা ছিল, অথচ সে ভেবেও উঠতে পারেনি তাকে হত্যার জন্য পরিকল্পনা করে রেখে রয়েছে এখানে। কারণ এই ঘটনা হয়তো বা ওসি প্রদীপ আগে থেকে জানতেন যে তিনি যদি একবার শুরু করে সেকেন্ডে 8টা গুলি মারতে পারে, অর্থাৎ তোমরা আগে থেকেই শুরু করে ফেলবা, এটাই ছিল। হ্যাঁ, ওসি প্রদীপ অবশ্যই জানতেন যে তার দক্ষতা সম্বন্ধে জানতেন। যাই হোক, যখন লিয়াকত গুলি শুরু করলো, তার পাশেই নন্দদুলাল, এসআই নন্দদুলালকে লিয়াকত বলতে থাকলো যে হ্যান্ডকাপ পরাও, সিফাতকে হ্যান্ডকাপ পরাতে বললো। আর মেজর সিনহা তো লুটে পড়ে গেল। লুটে পড়ে যাওয়ার পর তখন ওই নন্দদুলাল হ্যান্ডকাপ নিয়ে আসেনি, সে পাশেই দোকান থেকে যে রশি নিয়ে এসে সিফাতকে বেঁধে ফেলায়। আর নন্দদুলাল তখন এই কি বর্বরতা দেখুন, এতগুলি গুলি করার পরও সিনহার বুকে পা দিয়ে চাপাতে থাকে, বুক দিয়ে চাপা থাকে। এরপর শুনে নগদ চলে আসলো সাদা গাড়ি, সাদা মাইক্রো নিয়ে চলে আসলো ওসি প্রদীপ। সে এসে ওসি প্রদীপ যখন আসে তখন ওসি প্রদীপকে দেখে মেজর সিনহা বলতে থাকে, আমাকে একটু পানি দাও, আমাকে একটু নিঃশ্বাস নিতে দাও, আমাকে একটু পানি দাও। তখন ওসি প্রদীপ বলে, তোকে পানি দেওয়ার জন্য কি মেরেছি? তোকে বাঁচিয়ে রাখার জন্য কি, নিঃশ্বাস দেওয়ার জন্য কি গুলি করা হয়েছে? এই বলে তার বুট দিয়ে সিনহার গলায় চেপে ধরে, সজোরে চেপে রেখে একদম তার প্রাণ নিস্তব্ধ হওয়ার পর ছেড়ে দেয়। এতটা ক্ষোভ কিসের? এতটা ক্ষোভ হচ্ছে, সে চিন্তা করেছে যে তার এত কুকৃতি যখন জেনে ফেলেছে এই সিনহা, এই যখন জানবে পুরো বাংলাদেশ সব জেনে যাবে, তখন আর তার কুকৃতির কথা ওসি প্রদীপের কুকুরটির কথা সব জেনে ফেলবে বলেই মেজর সিনহাকে এই হত্যা করা হইল। এবং সিনহা জীবনে ভাবিনি যে মেজর সিনহাকে এইভাবে হত্যা করা হবে, কিন্তু মেজর সিনহাকে অনেকবার প্রপোজ করা হয়েছে, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। মেজর সিনহা চলে যায়নি, আর তার থেকে ক্ষোভটা বেড়েছে। সিনহা গুলি খেয়ে আহত হয়, তখনই বেঁচে ছিল 9টা থেকে, কিন্তু তাকে কক্সবাজার মেডিকেলে নিয়ে যায় রাত 11টা বাজে। তখন মেডিকেলের ডাক্তার তাকে মৃত ঘোষণা করে, যে রাস্তায় মারা গেছে। তাহলে দেখুন, তাকে হত্যা করে তারা ক্ষান্ত হয়নি, তার হত্যা নিশ্চিত করার জন্য তারা কালক্ষেপণ করেছে। তারা এই সম্পূর্ণ এই কাজগুলি তারা যা করেছে সবই ছিল তাদের এই পরিকল্পনার পার্ট। পরিকল্পিতভাবে হত্যা করেছে, এই পার্টগুলি তাদের ছিল। তারা মনে করেছিল যে এই তাকে মেরে ফেললে সব সমাধান হয়ে যাবে, কিন্তু দেখুন সত্য সত্যই থেকে যায়। সিনহার রায়টা কিন্তু এসেছে আরো আগে, আওয়ামী লীগ সরকারের আমলে, কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। দেখুন, আমাদের এই পাশের দেশের সরকার, আমাদের দেশের ওসি, সে ভালো করলে তাকে আমরা প্রায়োরিটি দিব, তাকে আমরা ফুলের সম্বর্ধনা দেব, তাকে আমরা গর্বিত বলে তাকে নিয়ে আমরা ভালো কিছু করব, এবং তাকে সে খারাপ হলে দেশের কোর্ট, দেশের রায় তাকে যা দিবে তাই তো মেনে নেওয়া উচিত। কিন্তু কেন দেখুন তার ফাঁসি যাতে না হয় সেই হস্তক্ষেপ করছে ভারত। আজকে তাদেরকে দেখুন, আজকে যদি আমাদের অন্য কোনো ওসি করতো, আজকে তাকে এতদিন যেত না, তাকে ফাঁসি দিয়ে ফেলতো অনেক আগেই, কিন্তু ফাঁসির রায় হলেও এখনো কার্যকরী হয়নি। হ্যাঁ, তো আমি মনে করব এরকম যেন বাংলাদেশের কাছে অনেক প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন, তারাও যাতে এরকম বিরূপ ঘটনা না করেন। দেশকে সবাই ভালোবাসি, দেশের জন্য সবাই কাজ করতে চাই। এই হচ্ছে ওসি প্রদীপের মূল ঘটনাটা। মারুফ সাহেব, ধন্যবাদ। আপনার কাছে অনেক কিছুই শুনলাম, যে মেজর সিনহা হত্যার ঘটনাটা হয়তো অনেকেই অনেক কিছু অজানা ছিল, আমরা আপনার মাধ্যমে আজ আমরা অনেক কিছু জানতে পারলাম। জনগণ জানতে পেরে হয়তো অনেক কিছুই বুঝবে যে কি কারণে মেজর সিনহাকে ওসি প্রদীপ এই নির্মমভাবে হত্যা করেছিলেন। ধন্যবাদ নতুন সবাইকে। ধন্যবাদ।